আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি অথবা দাখিল 2026 ব্যাচ যারা যেখান থেকে দেখতেছেন আপনারা জানেন যে আমি একদম শুরু থেকে শুরু করে যে অধ্যায়গুলো আর কি সিলেবাসে আছে আপনাদের ওই অধ্যায়গুলাই আমি নেওয়ার ট্রাই করতেছি। এমসিকিউ আমার মনে হয় যে এই আগামী সপ্তাহে অথবা এর পরবর্তী সপ্তাহে কিন্তু আমাদের এমসিকিউ যে ক্লাসগুলা সেগুলা কিন্তু শেষ হয়ে যাবে। এমসিকিউ ক্লাসগুলো শেষ হয়ে যাবে, এরপরে আমি হয়তো এক সপ্তাহ রেস্ট নিতে পারি এবং আমাদের হাতে যেহেতু পর্যাপ্ত সময় আছে আমরা খুব একটু এক মানে কিছুদিন পর পর যদি আমরা নেই তারপরেও আমরা সিকিউ ক্লাসগুলো শেষ করতে পারবো। তো তাড়াহুড়া করার আসলে কোনো বিষয় না, আমরা আস্তে আস্তে সবকিছু করার ট্রাই করব। তো দেখেন আপনাদের যে এই সপ্তম অধ্যায় জানেন আজকে হচ্ছে আমাদের বুধবার। বুধবার আমাদের কোন বিষয়টা পড়া হয়? বুধবার হচ্ছে আমাদের কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলোর মধ্যে যে কোনো একটি অধ্যায় আমরা পড়ার চেষ্টা করি। তো এই কেমিস্ট্রির আজকে আমরা গত ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা রাসায়নিক গণনা যে অধ্যায়টা ছিল ওই অধ্যায়টা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম আর কি। ওই ক্লাসটা করলে আপনারা মোটামুটি অনেকটুকু কভার করতে পারবেন। আজকে আমি এই রাসায়নিক বিক্রিয়া, অনেকজনে এই অধ্যায়টা একটু ভয় পান, তো যাই হোক সহজ হয়ে যাবে, শুধু ক্লাসটা ঠিক মতো আমার এটা করেন। দেখেন আমাদের এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলা হচ্ছে যেমন তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া এগুলো আছে। এখন আমি যদি বিক্রিয়াগুলোর কথা বলি যে আপনি কিভাবে বুঝবেন যে এটা একমুখী বিক্রিয়া, এটা উভমুখী বিক্রিয়া, বা এটা হচ্ছে তাপহারী, এটা হচ্ছে তাপ উৎপাদী। আচ্ছা এই চারটা আপনাদেরকে আমি একটু বলি। একটা বিক্রিয়ার মধ্যে এরকম একটা চিহ্ন আপনি দেখতে পান, চিহ্ন এরকমও হতে পারে অথবা এরকমও হতে পারে, যেটার এই পাশে কিছু একটা থাকবে এবং এই পাশে একটা কিছু থাকবে। এটার ক্ষেত্রেও কিন্তু এই পাশে একটা কিছু থাকবে, এই পাশে একটা কিছু থাকবে, মাঝখানে আমরা এই চিহ্নটা ইউজ করি। দেখেন এই দুইটা চিহ্ন কিন্তু দুই রকম হয়েছে। তাহলে যদি আপনি দেখতে পান যে চিহ্নটা যে উপরে যেটা আছে এটার মতো, মাঝখানে যে চিহ্নটা সেটা হচ্ছে যে এরকম এটার মতো, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর যদি নিচের তার মতো থাকে তাহলে উভমুখী বিক্রিয়া। মনে হয় বুঝাইতে পারছি। এরপর তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া এগুলো প্রত্যেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাপ উৎপাদী তাপহারী এগুলা কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এই যে তাপ উৎপাদী আর তাপহারী এগুলা কিভাবে বুঝবো? এ পাশে কোন একটা সংখ্যা জুলে অথবা কিলোজুল, জুল অথবা কিলোজুল এককে বিক্রিয়কের সাথে যদি থাকে তাহলে যোগ আকারে থাকবে, বিক্রিয়কের সাথে যোগ আকারে অথবা ডেল এইচ এর মান যোগ আকারে অথবা উৎপাদের সাথে বিয়োগ আকারে। বুঝেন নাই? তাহলে বিক্রিয়কের সাথে যোগ আকারে, উৎপাদের সাথে বিয়োগ আকারে, যে কোনো একভাবে থাকবে আর কি, সবভাবে একসাথে থাকবে না। হয়তো বিক্রিয়কের সাথে যোগ আকারে থাকবে, না হয় হচ্ছে উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে, অথবা ডেল এইচ এর মান বলা যাবে যেটা হচ্ছে ডেল এইচ এর মান। এইচ মানে হচ্ছে তাপ। তাহলে বুঝতে হবে যদি পজিটিভ যদি হয় তার মানে হচ্ছে তাপহারী, আর ডেল এইচ এর মানটা যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী। নেগেটিভ হবে কখন? যখন এখানে বিক্রিয়কের সাথে নেগেটিভ আকারে থাকবে অথবা উৎপাদের সাথে প্লাস আকারে থাকবে। এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। তো পটাশিয়াম, দেখেন জারণ সংখ্যা আমাদের চাই, এই জারণ সংখ্যাগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমি তো বিক্রিয়াগুলো আমি একটু বললাম।
আচ্ছা, আমাদের যে প্রথম এমসিকিউটা সেটার মধ্যে বলছে সোডিয়াম পার ম্যাঙ্গানেট, সোডিয়াম পার ম্যাঙ্গানেট যৌগে আহ, ম্যাগনে ম্যাঙ্গানিস এর জারণ মান কত? সোডিয়াম পার ম্যাঙ্গানেট এটা হচ্ছে এনে সংকেতটা এটা আছে, সংকেত আছে আমাদের, এই সংকেতটা একটু মনে রাখতে হবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, না সোডিয়াম পার ম্যাঙ্গানেট। আচ্ছা, এটা যে এরকম হবে NaMnO4, এরকমই হবে। সোডিয়াম পার ম্যাঙ্গানেট এটা এরকম হবে। আর একটা ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যেখানে Na না হয়ে K হয়। আচ্ছা, এই যৌগটার মধ্যে আমার এই যে ম্যাঙ্গানিজ Mn, এটার পারমাণবিক সংখ্যা কত? 25। সোডিয়ামের 11, অক্সিজেনের 8, এগুলো আমরা জানি। কিন্তু জারণ মান কার কত হবে? দেখেন, জারণ মান বের করতে বলবে, আমি ওটা নাও জানতে পারি, মানে ওটা আমি জানি না, কিন্তু ওইটা ছাড়া আর যে বাকি দুইটা আছে ওইগুলার জারণ মান আমার অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন সোডিয়ামের জারণ মান কত? আচ্ছা, এমনি আনসার কত দিছে? দেখেন, সোডিয়ামের ক্ষেত্রে জারণ মান হচ্ছে 1 প্লাস, পরবর্তী মৌলের মধ্যে যখন আমি যাব তখন প্লাস দেব। শুনেন, আমি এই একটা ক্ষেত্রে আমি জারণ মান দেখাইতেছি, এর পরবর্তীতে যে কোনো জারণ মান আপনারা নিজেরা বের করবেন। তাহলে যার জারণ মান বের করতে বলছে ওইটা হচ্ছে আমরা এক্স ধরলাম, এটার নিচে তো কোনো সংখ্যা নাই, তার মানে তার পরবর্তীতে যাইতে হবো, প্লাস দিলাম। অক্সিজেন, অক্সিজেনের জারণ মান এখানে আমি দেখেন -2 ইউজ করতে হবে। এখানে কি ইউজ করতে হবে? -2 ইনটু হবে 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটু হিসাব করেন, 1 প্লাস এক্স মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0, এক্স মাইনাস 7 ইকুয়াল 0, এক্স ইকুয়াল প্লাস 7। তাহলে এক্স মানে কি? এক্স মানে ছিল হচ্ছে ম্যাঙ্গানিসের জারণ মান, যেটা কত বাইর হয়েছে আমাদের? 7। তাহলে ম্যাঙ্গানিজ, এই যে সোডিয়াম পার ম্যাঙ্গানেট যে যৌগটা, এটার মধ্যে হচ্ছে আমার ম্যাঙ্গানিজ এর জারণ মান +7। এখন এই যে চিহ্নর আগে যদি মানে প্লাস চিহ্ন অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা ম্যাথের ক্ষেত্রে জানি যে প্লাস যদি আগে মানে কোনো কিছু চিহ্ন নাই মানে আগে প্লাস আছে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমার প্লাস আছে কিনা এটা আমাদের একদম দেখা দিতে হবে। আর এতটুকু শুধু সমাধান, আর কিছুই না। আপনি শুধু সোডিয়ামের জায়গায় 1 বসাইলেন, কারণ সোডিয়ামের জারণ মান +1, এটা বসাইলেন। অক্সিজেনের -2, একটা মৌল থেকে আরেকটা মৌলতে যাওয়ার জন্য যোগ ইউজ করা লাগে, আর নিচে কোনো অন্য সংখ্যা থাকলে ওইটা গুণ করতে হয়। করার পরে সমীকরণ শুধু সমাধান করে এক্স এর মানটা আপনি নির্ণয় করবেন, শেষ। তাহলে জারণ মান শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম ট্রাই করবেন যে বিভিন্ন মৌলগুলো আছে যেগুলা, যেমন জারণ মান সব থেকে সহজ হয়, আপনার বইয়ে বেশ কিছু জারণ মান দেওয়া আছে, দেখবেন একটা ছকের মতো দেওয়া আছে আর কি। এটা হচ্ছে আপনার এই যে এই বইটা, এই কেমিস্ট্রি বইটা তো সবার আছে তাই না? এই কেমিস্ট্রি বইটা যদি আপনি একটু খুলেন, আপনার হচ্ছে কত নম্বর পেজ? দেখেন, একটা পেজ আছে আপনাদের, ওই পেজটার মধ্যে সকল জারণ মান একটা ছক আকারে দেওয়া আছে। এই মানগুলো আপনার মুখস্থ করতে হবে। ওরে কোথায় গেল এটা? এই যে 149 নম্বর পেজ, এটা হচ্ছে 2026 সাল মানে এবছরের নতুন বই এটা। আর আপনাদের তো 24 অথবা 25, 26 সালের আপনারা স্টুডেন্ট, 24 সালে উঠছেন বা 25 সালে উঠছেন, আপনারা একটু দেখবেন যে আপনাদের পেজ আবার একটু মানে চেঞ্জ হতে পারে, 49 না হয়ে 48 হতে পারে বা 50 হতে পারে, সেক্ষেত্রে ওটা আপনারা একটু দেখবেন। সোডিয়াম ক্লোরাইড,
এই যৌগটা যেহেতু হয়েছে, দেখেন সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের 2, আয়রন এবং হাইড্রোজেন মানে একটাই কিন্তু মৌল আছে, সেক্ষেত্রে হবে 0। মানে যৌগগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং ওই অনুযায়ী আমাদের জারণ মান চেঞ্জ হবে। অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান -2। বেশিরভাগ যৌগ আছে, ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রে আপনি অক্সিজেনের জারণ মান -2 ধরবেন। কত ধরবেন? -2। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আপনার -2 ধরা যাবে না, তাহলে আপনার হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড বলতে একটা কথা আছে, পারঅক্সাইড যেমন K2O2, এটা হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড কিভাবে বুঝবো? যেমন আমরা তো এটা জানি যে সোডিয়াম, পটাশিয়াম এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মৌল। দেখেন গ্রুপ 1 এ যারা থাকবে, অর্থাৎ গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে, গ্রুপ 1 এর মৌলগুলা যে জারণ সংখ্যা হচ্ছে +1, যোজনী হচ্ছে 1। এগুলা কিন্তু আমাদের গ্রুপ ধরে ধরে মুখস্থ করা লাগতো বা করা লাগে আর কি, এটা করলে আমাদের ভালো হয়। তাহলে গ্রুপ 1 এ যারা থাকবে, গ্রুপ 1 এ যারা আছে ওদের জারণ মান হইতেছে +1 আর যোজনী হচ্ছে 1। আবার গ্রুপ 2 এ যারা থাকবে, গ্রুপ 2 এর অন্তর্ভুক্ত যারা, ওদের হইতেছে জারণ মান +2 আর আপনার হচ্ছে যোজনী হইতেছে 2, এরকম। তো এই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখেন তাহলে এখানে পটাশিয়াম কি গ্রুপ 1 এর মৌল, তাহলে এটা আমরা ধরলাম হচ্ছে যোজনী হলো 1 × 2 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে আমার কত হবো, অক্সিজেনের আমি জারণ মান বের করব, সেক্ষেত্রে আমি x ধরে নিলাম। দেখেন এটা কি বলছে, এটা পারঅক্সাইড। মানে পারঅক্সাইড এটা আপনি কিভাবে বুঝবেন? যে যৌগে অক্সিজেনের জারণ মান -1 আসবে, যে যৌগের মধ্যে অক্সিজেনের জারণ মান -1, ওইটাকে বলা হয় পারঅক্সাইড। সাধারণত একটা যৌগের মধ্যে আমি যেটা আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু সোডিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে। এই তিনটা যৌগ দিয়ে আপনার ম্যাঙ্গানিজের বলতে বলছে, মানে আপনার এখানে একটা মান মুখস্থ রাখতে হচ্ছে, সেটা আপনি অক্সিজেনের মান এখানে -2 বসাবেন। কিন্তু যখন অক্সিজেনের জারণ মান বের করতে বলবে, তখন আপনি দেখবেন যে মান যেহেতু বসাইতেছেন না, আপনার সেক্ষেত্রে মান -2 আসতে পারে, অথবা -2 না হয়ে আমাদের -1 আসতে পারে, অথবা আরেকটা আছে হচ্ছে আমাদের -1/2 আসতে পারে। সুপার অক্সাইড, আমাদের অক্সাইড সম্পর্কে জানতে হবে। অক্সাইড কিভাবে বুঝবো? যেমন এই যে XY2 এই ফরম্যাটে যদি থাকে, XY2 এই ফরম্যাট, মানে প্রথমে একটা মৌল থাকবে, এটার নিচে 1 আর দ্বিতীয় মৌলের সাথে নিচে 2 থাকবে। এই ফরম্যাটে যদি থাকে, এই ফরম্যাটে থাকলে ওইটাকে আমরা বলি হচ্ছে, মানে ওয়াই মৌলটা আমার অবশ্যই অক্সিজেন হবে, ওয়াই মৌলটা কি হবে? অক্সিজেন। আর এক্স মৌলটা আমার যে কোনো কিছু হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার যে কাজটা ঘটে, এটা আমাদের মানে এক্স মৌলটা, বিশেষ করে এক্স মৌলটা আমাদের গ্রুপ 1 এর মৌল হয়। গ্রুপ 1 এর মৌল হচ্ছে কয়টা? 7টা। হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। তাহলে আমাদের কিন্তু পর্যায় সারণীটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হাইলিনা তার মানে হাইড্রোজেন, লিনা কি রবি সাজাবে ফ্রান্সে। তার মানে কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল হচ্ছে আমাদের গ্রুপ 1 এর মৌল। তো এক্স মৌলটা আমাদের এই 7টার কোন একটা হবে এবং ওয়াই মৌলটা আমার অবশ্যই অক্সিজেন হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা কি অক্সাইড, এটা হচ্ছে সুপার অক্সাইড। তাহলে এটা হচ্ছে আমার সুপার অক্সাইড। আর সুপার অক্সাইডে যদি হয়, তাহলে ওইখানে অক্সিজেনের জারণ মান হয় আমার কত? -1/2। তাহলে আপনাদের কিন্তু এটা কনফিউশন ছিল যে আমি কোথায় অক্সিজেনের মান জারণ মান -2 বসাবো, কোথায় -1 বসাবো। দেখেন এই ফরম্যাটটা কিন্তু আপনাদের একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে X2Y2 ফরম্যাট।
X2Y2 ফরম্যাট হয়েছে। X2Y2 ফরম্যাট যদি হয়, মানে এরকম আবার নাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এরকম নাও হতে পারে। তো দেখেন এখানে যে কয়েকটা উদাহরণ দিছে, সেই কয়েকটা উদাহরণের ক্ষেত্রে আমার কিন্তু এই ফরম্যাটটা মিলে গেছে। X2Y2, তাহলে এই ফরম্যাট হইলে আমার অক্সিজেনের জারণ মান -1, এই ফরম্যাট হইলে -1/2। আর যদি সাধারণ একটা যৌগ থাকে সেক্ষেত্রে আমরা -2 ধরে হিসাব করব। তাহলে জারণ মান সম্পর্কে আর কোনো কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। জারণ মান সম্পর্কিত আপনারা সকল কিছু এখন পারবেন। তো এখন আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। তাহলে আপনাদের পেজ নম্বর হচ্ছে 149 পেজ। যদিও দু এক পেজটা একটু এদিক সেদিক হতে পারে, তো আপনারা মিলিয়ে এই ছকটা আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। জারণ মান সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। কোন যৌগে কেলাস পানির পরিমাণ সর্বাধিক? কেলাস পানির পরিমাণ সবচেয়ে বেশি হয় ফিটকিরির মধ্যে। এটা আপনারা মুখস্থ রাখবেন। এরপরে দেখি ক্লাস নেওয়া যায় না। এরপর বলছে হচ্ছে আপনার অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া এটা আপনারা কিভাবে বুঝবেন? দেখেন এখানে কিন্তু আপনাদের এই বিষয়গুলো আমি আপনাদেরকে একদম বই ধরে ধরে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। বই বুঝিয়ে দিলে এখানে একদম সংজ্ঞা সহ আপনাদেরকে আমি সুন্দরভাবে একটু বুঝিয়ে দেই। তাহলে যেমন এখানে আমি আপনাদেরকে একদম সাজেশন স্বরূপ বলতে চাই যে, যেমন এখানে অধঃক্ষেপণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় অধঃক্ষেপ পড়বে আর কি, অধঃক্ষেপ পড়লে অধঃক্ষেপণ বিক্রিয়া, সংশ্লিষ্ট হলে সংশ্লেষণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া জিনিসটা কি, পানি যোজন বিক্রিয়াটা কি, সমান্যকরণ বিক্রিয়া কি, পলিমারকরণ বিক্রিয়া কি, এই বিক্রিয়াগুলো আপনারা খুব সুন্দরভাবে বাসায় দেখবেন। এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া, এই যে অধঃক্ষেপণ বিক্রিয়া, এটাই যে আপনাদের কিন্তু দাখিল পরীক্ষা 20 সালে আসছিল এবং দাখিল পরীক্ষা 19 সালে আসছিল সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এখানে এমসিকিউতে আমাকে দিয়ে বলছে যে নিচের কোনটি অধঃক্ষেপণ বিক্রিয়া। এখন আমি কিভাবে বুঝবো? মানে এরকম যে কোনো বিক্রিয়া দিতে পারে। ওই যে বলছি না যে আমি শুরুতে আমি চারটা দেখাইছি, একমুখী উপমুখী কিভাবে বুঝবো, তাপ হারি তাপ উৎপাদী এগুলা কিভাবে বুঝবো। এখানে আমাকে বলছে যে কোনটি অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে একটু পড়েন। একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করলে, একই দ্রাবকে দুইটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন করে তাদের মধ্যে কোনটি যদি ওই দ্রাবকে অদ্রবণীয় বা খুবই কম পরিমাণে দ্রবণীয় হয়, তা বিক্রিয়া পাত্রের বেলায় কঠিন অবস্থায় তলানি হিসাবে জমা হয়। তলানি হিসাবে জমা হওয়া মানে কি? মানে অধঃক্ষেপ করা। আমি সহজ কথায় আপনাদের বলছি, মানে যেটা অধঃক্ষেপ পড়বে। তলানি হিসাবে জমা হয় মানে অধঃক্ষেপ পরে, অধঃক্ষেপ পরে মানে ওটা অধঃক্ষেপণ বিক্রিয়া। দেখেন আমাদের এখানে आंसर হবে Na2 SO4 BaCl2। হ্যাঁ, আপনারা হয়তো কথাটা ভালোভাবে বুঝতে পারবেন না, যে অধঃক্ষেপ জিনিসটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণ যোগ করলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটে, ফলে সিলভার ক্লোরাইড এবং এই দুইটা বিক্রিয়াই আছে আমাদের। এই দুইটা বিক্রিয়া হচ্ছে, মানে এই দুইটা বিক্রিয়ার বাইরে আর কোনো বিক্রিয়া নাই যেগুলো হচ্ছে আমাদের অধঃক্ষেপ পড়বে। তো অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে আমাদের দুইটা। কয়টা? দুইটা। আপনাদের পরীক্ষায় যদি আসে তাহলে এই দুইটার মধ্যে থেকেই আসবে। তাহলে দেখেন, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস ফরম্যাটে থাকবে, প্লাস হচ্ছে সিলভার নাইট্রেট, এটাও আমাদের অ্যাকোয়াস ফরম্যাটে থাকবে,
আর এটা হচ্ছে আমাদের বিক্রিয়া করে AgCl। এই যে এই AgCl হচ্ছে আমাদের অদক্ষেপ করতেছে এখানে। দেখেন এটা নিচের দিকে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাইছে। তীর চিহ্ন দিয়ে এটা কি বোঝাইছে? তীর চিহ্ন দিয়ে আমাদের এটা অদক্ষেপ বোঝাইতেছে যে এটার মধ্যে আমার কি হয়েছে, অদক্ষেপটা পড়ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সলিড প্লাস Na3 NaNO3 এটা অ্যাকুয়াস। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের একটা অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে আপনারা শুধু মুখস্থ করবেন যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস অবস্থায় এর সাথে সিলভার নাইট্রেট অ্যাকুয়াস অবস্থায়, এই দুটো বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড সলিড প্লাস সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। মানে বিক্রিয়ায় সিলভার ক্লোরাইডের কি পরে কঠিন অবস্থায় অদক্ষেপ পড়ে। সলিড মানে কঠিন। তাহলে এরপর হচ্ছে Na2SO4 Na2SO4 A cube plus BaCl2 BaCl2 A cube, এটা হচ্ছে বিক্রিয়া করে BaSO4। এটার মধ্যে আমার সলিড মানে হচ্ছে এটার মধ্যে আমার অদক্ষেপ পড়বে, প্লাস হচ্ছে 2 অনু সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তাহলে আপনাকে বলছিল যে নিচের কোনটি অদক্ষেপণ বিক্রিয়া। তাহলে 4টা অপশনে 4টা বিক্রিয়া আপনাদের আছে, কোনটা সঠিক হবে? এই দুটার মধ্যে যেটা থাকবে সেটাই সঠিক হবে। তো আপনার প্রশ্নের মধ্যে এই যে এটা ছিল, এটা না, এটা ছিল বিধায় এটা আমাদের সঠিক হয়েছে। এটা না থেকে যদি আমাদের এটা থাকতো, এই বিক্রিয়া থাকতো, তাহলে ওইটাও সঠিক হইতো। এই দুটার মধ্যে যেটা থাকবে সেটাই আনসার। কিন্তু প্রশ্নের মধ্যে কি বলা থাকবে? তখন বলা থাকবে হচ্ছে নিচের কোনটি অদক্ষেপণ বিক্রিয়া, নিচের কোনটি অদক্ষেপণ বিক্রিয়া। এরপরে হচ্ছে এগুলো আসলে তো বললাম। আপনাদের এখানে আরেকটা বলতে হচ্ছে নিচের কোনটি সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া কোনটা কোনটা? হয়তো 2টা বা 3টা বিক্রিয়াই আছে, আর বেশি তো না। আপনারা মুখস্থ করে ফেলান, মুখস্থ করে ফেলাইলেই শেষ। মুখস্থ করা মানে কি শেষ, আর কিছু লাগবে না। তাহলে সংশ্লেষণ বিক্রিয়া এটা আপনারা পারবেন, শুধু দেখবেন সংশ্লেষণ বিক্রিয়াটা কি। আচ্ছা, এরপর হচ্ছে কাঠের অসম্পূর্ণ দহনে কোন গ্যাসটি উৎপন্ন হয়? কাঠ যদি আমরা সম্পূর্ণভাবে না পুরাই, সম্পূর্ণভাবে যদি তাপ না দিই ওইখানে, মানে যতটুকু ওইখানে তাপ প্রয়োজন একটা কিছু তৈরি করতে বা একটা কিছু ক্রিয়েট করতে, যতটুকু তাপ ওখানে প্রয়োজন, যতটুকু দহন প্রয়োজন ওইখানে আমি যদি অতটুকু না দিই, তাহলে এটা অসম্পূর্ণ রয়ে যাবে। সেক্ষেত্রে ওটা যে ওখানে থাকবে, আমি তাপ দিয়ে আয়সা পড়লাম সম্পূর্ণ তাপ না দিয়েই, ওটার তাপ দেওয়া হইতেছে না, ওই যে ওইখান থেকে আমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। অসম্পূর্ণ দহনে, কাঠের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড একটা গ্যাস, ক্ষতিকর একটা গ্যাস, এই ক্ষতিকর গ্যাসটা ওখানে উৎপন্ন হবে। সালফিউরিক অ্যাসিড, সালফারের জারণ মান কত? সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান, তাহলে হাইড্রোজেনের কত? ওই যে বলছি এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ এর মৌল, তাহলে এটা 1 হবে, 1 × 2। সালফারেরটা আমার বের করতে হবে, এটা X প্লাস অক্সিজেনের ক্ষেত্রে আমি কত ধরে নেব? দেখেন এটাকে আমার কোনো প্রকার যে অক্সাইড ওই ফরম্যাটে হয়েছে হয় নাই, যেমন ওই যে XY2 বা X2Y2 ওই ফরম্যাট তো হয় নাই, তাহলে এখানে -2 হবে, ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2 + x - 8 ইকুয়াল হচ্ছে 0।
x মাইনাস সিক্স ইকুয়াল 0, x ইকুয়াল হচ্ছে প্লাস 6। তাহলে এখানে সালফারের জারণ মান হচ্ছে প্লাস 6। দেখেন আপনাদের আমি ক্লাস অযথা আমি বড় করি না, আপনারা জানেন তো। আমি যে প্রশ্নের দিকে তাকাই না কেন, আপনাদের এই বিষয়গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। দুইটা বিষয় আপনারা খুবই খেয়াল করবেন। একটা হচ্ছে যে কোনো একটা যৌগ আপনাকে দিয়ে দিবে, যে কোনো একটা যৌগ দিয়ে আপনাকে বলবে যে এটার জারণ মান কত। তো জারণ মানের যে টপিকটা জারণ বিজারণ, জারণ মানে হচ্ছে মানে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করতেছে, এটা হচ্ছে তার জারণ। জারণ মানে সারণ, যতটুকু সে সারতাছে ত্যাগ করতেছে ওই কয়টা ইলেকট্রন ওইটাকে বলা হয় জারণ। আর এই জারণ মান যে গ্রহণ করতেছে সে হলো বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করতেছে তাকে বলা হয় বিজারণ, আর যার ইলেকট্রন গ্রহণ করতেছে তাকে বলা হয় জারক। এই টপিকটুকু মানে এই কথাটুকু আপনাদের মাথায় নিতে হবে। এরপর হচ্ছে জারণ মান আপনি বের করতে পারলেন, এবার হচ্ছে কিছু বিক্রিয়া সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে। যেমন এখানে আছে যে চুনা পাথর, এই চুনা পাথরকে তাপ দিলে আপনার এক্স এবং ওয়াই, চুনা পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট CaCO3। চুনা পাথরের সংকেত কি আপনার এইটাই না? হ্যাঁ, চুনা পাথরের সংকেত কিন্তু আপনার এইটাই। আর এটা আপনি তাপ দিলেন, এখানে আপনার প্রশ্ন এটাই বলছিল চুনা পাথরকে তাপ দিলে দুইটা একটা হচ্ছে আপনার সলিড মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। দেখেন তাহলে এই বিক্রিয়া, যত প্রকার বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো আপনার একদম ঠুটস্থ মুখস্থ করতে হবে। এই অধ্যায় যারা ভালো পারতে চান, এই অধ্যায়ের নামই হচ্ছে বিক্রিয়া। তার মানে কি যত প্রকার বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো আমাদের এইভাবে মুখস্থ করতে হবে। এটা কি আমি মুখস্থ করি না, এর আগে মুখস্থ করছি বিদায় কিন্তু আজকে এখানে লিখতে পারলাম। এখানে দেওয়া ছিল চুনা পাথর বিক্রিয়া করে এক্স এবং ওয়াই দেওয়া ছিল, মানে কোন একটা যৌগ কিন্তু আমাদের দেওয়া ছিল না। আমি চুনা পাথরের সংকেত জানি, আর এটা বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয় সেটা আমি জানি, আমি লেখা ফেলাইছি। এখন বলছে কি 112 গ্রাম এক্স উৎপন্ন করতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন? 112 গ্রাম এক্স, তাহলে এটার ভর আমাদের জানতে হবে আর এটার ভর আমার জানতে হবে। কারণ গ্রাম মানে কি ভরের একক, এটা ভর আমরা বের করি। ক্যালসিয়ামের কত 40, কার্বন 12, অক্সিজেন 16 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 × 48, 48 আর হচ্ছে 12 60, আর 40 হচ্ছে 100। তাহলে আমার ক্যালসিয়াম কার্বনেট নিচ্ছে হচ্ছে 100 গ্রাম। এই 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কতটুকু? এখানে এক্স মৌল হচ্ছে আমাদের এত। আচ্ছা, ক্যালসিয়াম হচ্ছে 12 না ক্যালসিয়াম 40, অক্সিজেন হচ্ছে অক্সিজেন কত আমাদের 16, মানে হচ্ছে 56। তাহলে দেখেন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজন 56 গ্রাম। 56 গ্রাম খরচ করে আমি কি করতে পারি? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে পারি। এখানে কয়টা ক্যালসিয়াম অক্সাইডের কথা বলছে? একটার কথা কিন্তু বলছে। আচ্ছা,
একটা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে, দেখেন একটি ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট কিন্তু প্রয়োজন হচ্ছে। তাহলে এর 112 যদি হয় তাহলে 56 কত গুণ হইতাছে, দ্বিগুণ হইতাছে। তার মানে এরকম 2 মোল কি লাগবে না, মানে আমাদের 2 মোল ক্যালসিয়াম কার্বনেট লাগবে। 1 মোল দিয়ে আমরা 56 গ্রাম তৈরি করতে পারতেছি, তাহলে 2 মোল দিয়ে আমরা তার ডবল মানে 112 গ্রাম তৈরি করতে পারবো। তারা এটাই বলছে যে 112 গ্রাম উৎপন্ন করতে কত মোল ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 মোল। বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এটা আমাদের গেল। তো এই বিক্রিয়া এক্স যৌগটি পানির সাথে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, ওয়াই যৌগটি পানির সাথে কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এরপর যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী, এটি অম্লীয় প্রকৃতির অক্সাইড। আচ্ছা, তাহলে আমাদের অক্সাইড সম্পর্কে এগুলো জানতে হবে। ওয়াই মৌলটা আমরা কি পাইছিলাম? কার্বন ডাই অক্সাইড। এটা পানির সাথে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2CO3 উৎপন্ন করে, যা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এটা কার্বনিক অ্যাসিড, এটা ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড মানে ওয়াই যৌগটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, এই কথাটা ঠিক আছে। এরপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী। তাহলে গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড, এই কথাটা ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড কি গ্রিন হাউস সৃষ্টির জন্য দায়ী, মানে এটা হচ্ছে একটা বিষাক্ত গ্যাস। এই গ্যাস থাকলে তো আমাদের একটু সমস্যা হবে, একটা কিছু আমরা তৈরি করতে পারবো না, আমাদের প্রবলেম হবে। তো গ্যাসীয় পদার্থ যেগুলো আছে সেগুলাই আমাদের কি হয়, ওই গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী হয়ে দাঁড়ায়। এরপর হচ্ছে এটি অম্লীয় প্রকৃতির অক্সাইড। অম্লীয় মানে এখানে কেন্দ্রীয় মৌল আমাদের জানতে হবে। যারা পঞ্চম অধ্যায় পড়ছেন, পঞ্চম অধ্যায়ের ক্লাস কিন্তু আমি নিচ্ছি। পঞ্চম অধ্যায়ে এই কার্বন কি আমাদের ছিল, কার্বন হইতেছে অধাতু। কার্বন অধাতু না? যেমন আম কথাটা যদি উল্লেখ থাকে শেষে, আম কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এটা হচ্ছে ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, দেখেন আম কথাটা কিন্তু উল্লেখ আছে ওইগুলোর মধ্যে। যেগুলার শেষে কথার মধ্যে আম উল্লেখ থাকবে, ওই আমগুলা হচ্ছে ধাতু। আর ধাতুর যে অক্সাইড ওগুলাকে বলা হয় ক্ষারীয় অক্সাইড। আর এটা কি আমাদের ধাতু হয়েছে? কার্বন কি একটা ধাতু? ধাতু না, এটা হচ্ছে আমাদের অধাতু। অধাতুর যে অক্সাইড ওইগুলাকে বলা হয় আমার অম্লীয় অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের একটা অম্লীয় অক্সাইড। তাহলে আমাদের তিনটা কথাই কিন্তু এখানে কারেক্ট হচ্ছে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। এবার আরো একটা বিক্রিয়া দিছে, মানে একটা যৌগ আপনাকে দিয়ে বলছে, এই যৌগে একটা মৌল দিয়ে বলছে যে এটার জারণ মান কত। এই বিষয়গুলো আপনারা পারবেন। আরো কয়েকটা এরকম বেশ কয়েকটা আছে আমাদের। তো তো এই বিক্রিয়াগুলো যদি আমরা একটু দেখি তাহলে বিক্রিয়া থেকে আমরা বেশ অনেক ধরনের এমসিকিউ ঘুরে পেছায় আমাদের আসবে, যেগুলো আমরা পারবো। এবং হচ্ছে 7 মোল মিথেন গ্যাসকে পোড়ালে কত মোল অক্সিজেন প্রয়োজন? তাহলে 7 মোল মিথেন গ্যাস, তাহলে মিথেন আর হচ্ছে অক্সিজেন। মিথেন হইতাছে CH4, অক্সিজেন হইতাছে O2। তাহলে মিথেন হইতাছে এখানে কত? কার্বন 12 প্লাস 4, তার মানে হইতাছে 16। আর এখানে হইতাছে অক্সিজেন 16 দেখুন হইতাছে 32, অর্থাৎ
এখানে 1 মোল মিথেন আছে, 1 মোল অক্সিজেন আছে। এখানে দেখেন মিথেনের তুলনায় কিন্তু দ্বিগুণ হয়েছে, এটা 32 কি দ্বিগুণ হয়েছে না? হ্যাঁ। তাহলে এই 1 মোল অক্সিজেন দিয়ে আমরা না 1 মোল মিথেন দিয়ে আমরা কি করতে পারবো? 2টা অক্সিজেন পোড়াইতে পারবো। মানে 7 মোল মিথেন গ্যাসকে পোড়াতে, 7 মোল মিথেন গ্যাস এটা পোড়াতে কয়টা লাগবে? আমরা 1 মোল পোড়াতে এরকম 2টা লাগতেছে, কারণ এই 2টা কিন্তু আমাদের দেওয়া আছে, এই 2টার সমান। এটা একটা পোড়াতে আমার এখানে 2টা লাগতেছে, 2টা দিয়ে আমি একটা পোড়াইতে পারতেছি। 7টা পোড়ানোর জন্য 7 গুণন 2 মানে 14টা কি লাগবে? 14 মোল অক্সিজেন লাগবে। ওই 14টা দিয়ে আমি এটা পোড়াইতে পারবো। তাহলে আমাদের এভাবে ভর নির্ণয় করব, কার তুলনায় কি বড় ছোট এটা আমরা নির্ণয় করে আমরা বের করব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকবে। এই সর্বলাস্ট কথাটা হচ্ছে আমাদের এই যে বিক্রিয়াগুলো যেগুলো আছে, এই বিক্রিয়াগুলো আমরা একদম মুখস্থ করার ট্রাই করব। আর আসল জিনিস তো আমরা পাইলামই না এই অধ্যায়ে। আরেকটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি কি একটু আলোচনা করে দিব, এমসিকিউ তো ওগুলা আসে নাই। একটা এমসিকিউ আমি পাইছি চাপের প্রভাব থেকে। ওই যে আমাদের ছিল না যে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, ওইগুলো আমাদের কি ছিল? যদি একটা বিক্রিয়া তাপের প্রভাব, দেখেন তাপের প্রভাব যদি আমি একটু আলোচনা করি, তাপের প্রভাবে ডেল এস এর মান কি হবে? যদি আমাদের নেগেটিভ হয় 92 কিলোজুল, নেগেটিভ। নেগেটিভ মানে কি? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। নেগেটিভ যদি হয় ডেল এস এর মান নেগেটিভ, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপ দেই, বিক্রিয়াটার মধ্যে যদি আমি তাপ দেই, তাহলে এটা পশ্চাৎমুখী অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়া ডান থেকে বাম দিকে চলে আসবে। আর যদি আমি এখানে তাপ সরায় নেই, তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী অগ্রসর হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। এইটুকু হচ্ছে আমাদের এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমার এতটুকু পড়লেই চলবে। এরপর হচ্ছে তাপ হারি বিক্রিয়া, যেখানে ডেল এইচ এর মান পজিটিভ হবে। ডেল এইচ এর মান পজিটিভ হইলে আমার এটা হয় তাপ হারি বিক্রিয়া। তাপ হারাইতেছে, তাপ নাই, তার মানে কি ওর তাপ প্রয়োজন। আমি যদি ওর মধ্যে তাপ দিই, তাহলে ও সহজেই বাম থেকে ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হবে। আর তাপ আমি এমনি নাই, যাও আছে আমি অতটুকু যদি আমি আরো নিয়ে নেই, তাহলে কেউ বিক্রিয়া করতে পারবে? পারবে না। তাহলে সে ডান দিক থেকে বাম দিকে সরে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী সরে আসবে। তো এই ছিল আমার হচ্ছে তাপ হারি, মানে তাপ উৎপাদন এবং তাপ হারি, অর্থাৎ তাপের প্রভাব। চাপের প্রভাবটা কি? চাপের প্রভাব হচ্ছে আমাদের মোল সংখ্যা সম্পর্কে জানতে হয়। যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। তার সর্বলাস্ট হচ্ছে এই যত প্রকার বিক্রিয়া আছে, এই বিক্রিয়া সম্পর্কে আপনারা আইডিয়া নেবেন। বিক্রিয়া কোনটা, কোন প্রকার বিক্রিয়া, বিক্রিয়াগুলো মুখস্থ করবেন। এরপর হচ্ছে জারণ মান নির্ণয়, জারণ মান আপনি নির্ণয় করবেন। এরপর হচ্ছে সর্বলাস্ট লা শাতেলিয়ার নীতি, মানে 3টা যে প্রভাব আছে, তাপের প্রভাব, চাপের প্রভাব এবং হচ্ছে ঘনমাত্রার প্রভাব, এই বিষয়গুলো আপনারা একটু আইডিয়া নেবেন। তাহলেই আশা করা যায় যে এতটুকু কভার করলেই আপনারা যে কোনো এমসিকিউ আসুক আপনারা দিতে পারবেন, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।